প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। ভারত অনিবার্যভাবে বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশের প্রতিবেশী, অনিবার্যভাবে। তবে অবশ্যই বন্ধু প্রতিম দেশ নয়, প্রতিবেশী কিন্তু বন্ধু প্রতিম দেশ নয়। আর অনিবার্যভাবে কথাটি কেন ব্যবহার করেছি? কারণ ভৌগোলিকভাবে এই দুটো দেশ পাশাপাশি অবস্থিত, অবস্থান পাল্টাবার কোনো সুযোগ নেই, তাই অনিবার্যভাবে তারা আমাদের প্রতিবেশী। বন্ধু প্রতিম মোটেই নয়। গত 53-54 বছরে তারা সেটি প্রমাণ করেছে। আমি বলবো শুধু মাঝখানের এই হাসিনা আমলটি ছাড়া, আর এই হাসিনা আমলেও বাংলাদেশ কখনোই ভারতের জন্য বন্ধু প্রতিম রাষ্ট্র ছিল না, বা ভারত আমাদের জন্য বন্ধু প্রতিম ছিল না। কেন বলছি এই কথাটি? কারণ তারা শুধু হাসিনাকেই ভালোবাসতেন এবং আওয়ামী লীগকে। কারণ তারা ভারতের হয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বার্থের বিরুদ্ধে গিয়ে, ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারতের জন্য যা যা করা দরকার সব করেছিলেন শেখ হাসিনা। এবং সেটি শেখ হাসিনাও তার স্টেটমেন্টে বলেছেন, ভারতও নানাভাবে স্বীকার করেছে। আর ভারত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি কতটা কৃতজ্ঞ তারা গত 16 মাসে সেটি দেখিয়ে দিয়েছে। শেখ হাসিনা নিজেই বলেছিলেন, প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই জানা আছে কথাটি, যে আমি ভারতকে কি দিয়েছি সেটি ভারতই জানে এবং ভারত সারা জীবন মনে রাখবে। তো এর মধ্যে অনেক কিছুই আছে গুপ্ত সুপ্ত, প্রকাশিত না। তো যাই হোক, যে কথা বলছিলাম যে ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ নয়। হ্যাঁ, একটা সময় পর্যন্ত এদেশের বেশ একটি বড় অংশের মানুষ বিশ্বাস করতেন বাংলাদেশের আওয়ামী লীগারদের সহ অন্য দলেও তারা আছেন, যে ভারত আমাদের অনেক বড় উপকার করেছে, ভারত আমাদের মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং ভারতের সহযোগিতা ছাড়া আমাদের মুক্তিযুদ্ধ সফল হতো না। এরকম একটি ধারণা আওয়ামী লীগারদের মধ্যে তো আছেই, অন্য দলেরও ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু মানুষের মধ্যে আছে মোটা দাগে। তো সেই ধারণাটি অনেক দিন আগেই মিথ্যে প্রমাণিত হয়েছে। গত অনেক বছর থেকে ভারতীয় কর্মকর্তারা, এর মধ্যে সশস্ত্র বাহিনীর কর্মকর্তারাও কিন্তু আছেন, বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, তারা বিভিন্নভাবে তাদের বক্তৃতা বিবৃতিতে প্রকাশ করেছেন এই কথা, যে তারা পাকিস্তানকে দুর্বল করতে চেয়েছিলেন। সেই জন্যে এই যুদ্ধটিকে তারা ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে দেখেছিলেন। বাংলাদেশ তাদের কাছে মুখ্য ছিল না। বাংলাদেশিদের স্বাধীনতা এনে দেওয়া, ছিনিয়ে পাকিস্তানের কাছ থেকে, এটি তাদের জন্য মুখ্য উদ্দেশ্য ছিল না, থাকেও না আসলে কোনো দেশের। অন্য কোনো দেশ আরেকটি দেশের জন্য, আরেকটি জাতিগোষ্ঠীর জন্য স্বাধীনতা ছিনিয়ে আনে না নিজের সৈন্যদের প্রাণের বিনিময়ে, নিজেদের টাকা পয়সার বিনিময়ে, নিজেদের খরচে, অ্যাট দেয়ার ওন কস্ট এই কাজটি করে না। তো ভারতও করবে না, এটি স্বাভাবিক। কিন্তু আমরা এই ভুল ধারণার বশবর্তী ছিলাম একেবারে বহু বহু বছর, একেবারে স্বাধীনতা যুদ্ধের পর থেকে, যদিও এখনও এই মোহ অনেকের কাটেনি। তো তাদেরকে আমি আহ্বান জানাবো শুধু এই বিষয়টি খেয়াল করতে। গত দুটো বিজয় দিবসে আমাদের নরেন্দ্র মোদীর, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী বিজেপি দলীয় হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি, আর সেই সরকারই এখন মৌলবাদী সরকারটি ক্ষমতায় আছে, 3 টার্মে বোধহয় গড়ালো। তো এই মোদী গত 2 বছরে, আমাদের জুলাই অভ্যুত্থান উত্তর 2 বছরের কথা বলছি, আমাদের বিজয় দিবস নিয়ে তিনি যে বার্তা দিয়েছেন, সেই বার্তায় ভারতের বিজয় দিবস বলে উল্লেখ করেছেন, এবং এই 2 বার্তাই পরপর তিনি বাংলাদেশের নামটি পর্যন্ত নেননি। তো এতে করে এটি সুস্পষ্ট হয়েছে, যেটি বলছিলাম, ভারতের সশস্ত্র বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বয়ান, কিছু রাজনীতিবিদেরও বয়ান ছিল গত কয়েক দশকে, এবং সর্বশেষ মোদির এই বার্তা, টুইট বার্তা আমাদের বিজয় দিবস উপলক্ষে, যেটিকে তারা ভারতের বিজয় দিবস বলছে। তো সুস্পষ্টভাবে তারাই প্রমাণ করেছে যে আমাদের স্বাধীনতা যুদ্ধে তাদের যে তথাকথিত সহযোগী ভূমিকা, এইটি আসলেই তথাকথিত। প্রকৃত অর্থে আমাদের সাহায্য করবার জন্য সেটি ছিল না, পাকিস্তানের বিরোধিতা করবার জন্য ছিল। তো এখনও অনেকের মগজে এটি ঢুকবে না, তাদের মগজে বড় ধরনের গতু দরকার, না হলে এই সত্যটি তারা অনুধাবন করতে পারবেন না। কারণ হাসিনার বানানো মিথ্যে ন্যারেটিভই তারা বিশ্বাস করছেন, আওয়ামী লীগ পরিবেশিত মিথ্যে ন্যারেটিভ তারা মগজে ধারণ করেছেন, এই দেশের বহু মানুষ এখনও ধারণ করে রেখেছেন।
কিন্তু প্রকৃত সত্য অন্য কিছু, যা মোদি প্রমাণ করেছে। এবং এই জন্য আমি মোদিকে ধন্যবাদ দিই। আগের একটি এপিসোডে বলেছিলাম যে অমীমাংসিত বহুদিন ধরে যে ইস্যুটি, যে ভারতের ভূমিকা আসলে কি আমাদের মুক্তিযুদ্ধে, সেটি মোদি, ভারতের প্রধানমন্ত্রী, সেটি একেবারে খুব ভালোভাবে, আমি বলবো ডকুমেন্টেড করে দিয়েছেন। ডকুমেন্টেড এভিডেন্স, এটি মুখের কোনো কথা না। তো আজকে এই বিষয়ে কি বলবার আছে, এই মুহূর্তে এই এপিসোডে বলবার আছে, আমি ফিরে যাব গত 20 ডিসেম্বরে। 20 ডিসেম্বর বলতে গতকাল ছিল 21 তারিখ, 21 ডিসেম্বর রোববার। এর আগের দিন ছিল শনিবার 20 ডিসেম্বর। তো 20 ডিসেম্বরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় ভারতে। ভারতের দিল্লিতে অবস্থিত চাণক্যপুরীতে বাংলাদেশ হাই কমিশন অবস্থিত। তো শনিবার 20 ডিসেম্বর এই রাত 9টার দিকে আনুমানিক বাংলাদেশ হাই কমিশনের সামনে পৌঁছে যায় ভারতীয় হিন্দুত্ববাদী একটি আতঙ্কবাদী গ্রুপ। এটি ভারতীয়দের প্রিয় শব্দ, আমিও ব্যবহার করতে পছন্দ করব, আই কাইন্ড অফ লাইক ইট। আতঙ্কবাদীদের, হিন্দু আতঙ্কবাদীদের একটি গ্রুপ, যেটির নাম হলো অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা। অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা। আচ্ছা, এই রাষ্ট্র সেনারা বাংলাদেশ হাই কমিশনের সামনে জড়ো হলেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যায় 20 থেকে 25 জন তারা সংখ্যায়। তো হাজির হলেন কিভাবে? নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে। এবং নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে হাই কমিশন ভবনের চান্সেরি ডিপার্টমেন্ট পর্যন্ত তারা পৌঁছে গেলেন এবং সেখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন, বাংলাদেশ বিরোধী স্লোগান, বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম কটূক্তি করছিলেন। এবং বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ, তাকে লক্ষ্য করে গালাগালি করছিলেন, তাকে গালমন্দ করছিলেন, আজে বাজে বাক্য শব্দ তার বিরুদ্ধে ব্যবহার করছিলেন। এবং পুরো দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের এবং হাই কমিশনারের পরিবারের সদস্যদের নিশ্চয়ই হুমকির মুখে ফেলে দিয়েছিলেন তারা। তো এই ছিল তাদের কর্মকাণ্ড। এটি হাই কমিশনে হামলা করবারই অভিপ্রায়ে সেখানে তারা গিয়েছিলেন, এটি সুস্পষ্ট। সুবিধা করতে হয়তো পারেননি। তো পরে আমরা জেনেছি পুলিশ তাদেরকে সেখান থেকে কিছু সময় তাদেরকে অ্যালাউ করে পুলিশ থাকতে, স্লোগান দিতে। একটি পর্যায়ে পুলিশ তাদেরকে সরিয়ে নেয়, এটুকু আমরা জেনেছি। তো প্রিয় দর্শক, এই ছিল শনিবার রাতের ঘটনা। তো গতকাল রোববার, ইন্টারেস্টিংলি গতকাল বিকেলের দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি পোস্টে, ফেসবুক পোস্টে উল্লেখ করলেন এই বিষয়টি। আর তার আগে গতকাল দুপুরের দিকে বাংলাদেশের কয়েকটি জাতীয় দৈনিকে এবং অবশ্যই সমাজ মাধ্যমে এই খবরটি ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে উগ্রবাদী আতঙ্কবাদী হিন্দুরা হামলা করবার চেষ্টা করেছে। এই খবরটি ছড়িয়ে পড়েছে বিভিন্ন দৈনিকে এবং সমাজ মাধ্যমে। তো এরই প্রেক্ষিতে হয়তোবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতের রণধীর জয়সওয়াল তিনি একটি বিবৃতি দিলেন, পোস্ট দিলেন। তার পোস্টে তিনি এটি অস্বীকার করলেন। তিনি বললেন, বাংলাদেশের কিছু মিডিয়া, কিছু গণমাধ্যম প্রপাগান্ডা ছড়িয়েছে বাংলাদেশ হাই কমিশনে একটি ভারতীয় হিন্দুত্ববাদের সংগঠনের সদস্যদের স্লোগান, মিছিল কিংবা হামলা করবার যে বিষয়টি আলোচনা করা হয়েছে বা এসেছে বাংলাদেশের মিডিয়া, এটি প্রপাগান্ডা। তিনি এই বক্তব্য দিলেন। তো এবং তার পরপরই, এবং তিনি আরও কিছু, তার বক্তব্যে আরও অনেক কথা তিনি বলেছেন এবং তিনি উল্লেখ করেছেন যে সেই সদস্যরা, সেই মিছিল গ্রুপের, যারা অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা নামে পরিচিত যে গ্রুপটি, তাদের ব্যানার ছিল, ব্যানারে উল্লেখ ছিল সেটি। তো সেই গ্রুপটি সেখানে গিয়েছিল বাংলাদেশের ময়মনসিংহে গত বৃহস্পতিবার যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল। দীপু চন্দ্র দাসকে প্রথমে পিটিয়ে, মেরে, বেঁধে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এটি দুঃখজনক ঘটনা, এটি মানবতার লাঞ্ছনা এবং এটি আমাকে খুব ব্যথিত করেছে ব্যক্তি হিসেবে, খুব ব্যথিত করেছে। আমার হৃদয় ফেটে গেছে, খুব কষ্ট পেয়েছে এবং আল্লাহর কাছে বলেছি যে হে আল্লাহ, তুমি আমাকে মানুষ করে বানালে কেন? কারণ আমার সহমানব এমন কর্মকাণ্ডে লিপ্ত। তারা নানা উছিলা নিয়ে আসবে, তাদের মনে আঘাত লেগেছে, তাদের এই হয়েছে, তাদের সেই হয়েছে, এইসব বলে তারা এটা বৈধতা দেবার চেষ্টা করবে। আমি এটাই বলেছি যে আল্লাহ, তুমি আমাকে মানুষ করে বানালে কেন? অন্য কিছু বানিয়ে দিতে, কারণ আমার সহমানব এমন কর্মকাণ্ড করবে, আমি চেয়ে দেখব, আমি কোনো প্রতিবাদও করতে পারবো না, কারণ সেই হায়েনারা আমার উপরও ঝাঁপিয়ে পড়তে পারে।
তারা অতটাই হায়ানা শ্রেণীর, অতটাই মূর্খ, অতটাই নির্বোধ, অতটাই গবেট। তারা একজন মানুষকে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ নিদর্শন এবং শ্রেষ্ঠ সৃষ্টির সেরা জীব একজন মানব সন্তানকে তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এবং জানা গেল যেই ঘটনাকে কেন্দ্র করে তারা এটি করেছে, সেই ঘটনাটি সর্বৈব মিথ্যা, বানোয়াট। ওই ছেলে কোনো ধর্ম অবমাননা করেনি। তার সঙ্গে কিছু মুসলমান যুবকের বা তার কলিগদের কিছু বিষয় নিয়ে মতপার্থক্য ছিল, যেটি ঝগড়া কিংবা অল্টারকেশন পর্যায়ে গেছে। তার প্রতিশোধ নেবার জন্য তারা তার বিরুদ্ধে ধর্মান্ধতার অভিযোগ এনেছে। আর এই মূর্খের দেশে এই যে ধর্ম অবমাননার অভিযোগ আনলে যে কোনো লোকের বিরুদ্ধে যে কোনো লোককে হেনস্থা করাটা খুব সহজ হয়। আর যদি সেই লোক সংখ্যা লঘু হন তাহলে তো কথাই নেই। তো সেই মূর্খতা, সেই আয়ামে জাহেলিয়াতের যুগ আমরা গত বৃহস্পতিবারে দেখলাম। যদিও মাঝে মাঝে এটি দেখতে হচ্ছে, আজকাল সপ্তাহে সপ্তাহে দেখতে হচ্ছে এরকম ঘটনা। কোনো একটি মূর্খের দল দাবি তুলছে অমুক অবমাননা করেছে, তাকে কে নাবিদ রেখেছে সেই মানুষটিকে এভাবে শাস্তি দেবার। যদি কেউ অবমাননা করে থাকে, আইন আছে এই জন্যে, তাকে আইনের আওতায় তুলে দিতে হবে। আমি বলছি না ধর্ম অবমাননা করাটা জায়েজ আছে, না। হয়তো ধর্ম অবমাননা করা যাবে না, অন্য কোনো ধর্মাবলম্বীদের মনে কষ্ট দেওয়া যাবে না, সেটা আপত্তিকর, অগ্রহণযোগ্য। কিন্তু যদি কেউ করে, তাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার কোনো বিধান আমাদের কাছে নেই। এই ক্ষমতা আল্লাহ আমাদের দেননি। আল্লাহ যদি চাইতেন পৃথিবীর সব লোক আস্তিক হতো, পৃথিবীর সব লোক মুসলিম হতো, পৃথিবীর সব লোক মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ যে কমিউনিটি বা জনগোষ্ঠী সেটি হলো সুন্নি হতো, এবং মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ যেই সুন্নি মাযহাবের 4টি মাযহাবের মধ্যে যেটি পালন করে হানাফি, সেই দলভুক্ত হতো। কিন্তু হয়নি তো। আল্লাহ তো স্বাধীনতা অবারিত দিয়েছেন। আল্লাহ মানুষকে আস্তিক হবার সুযোগ দিয়েছেন, নাস্তিক হবার সুযোগ দিয়েছেন, অজ্ঞেয়বাদী হবার সুযোগ দিয়েছেন, আস্তিক হলে মুসলিম হবার সুযোগ দিয়েছেন, না হলে হিন্দু হবারও সুযোগ দিয়েছেন, বৌদ্ধ খ্রিস্টান হবার সুযোগ দিয়েছেন। আল্লাহ এই বিষয়গুলো কারো ওপর চাপিয়ে দেননি। দিলে তো দিতে পারতেন, দেননি তো তিনি। তাহলে বৈচিত্র্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আমরা কারা হয়ে গেলাম কথায় কথায় হুমকি ধমকি, অমুককে রাখবো না, অমুককে জ্বালিয়ে দিব, অমুককে পুড়িয়ে দিব, অমুককে ভাসিয়ে দিব। ভয়ঙ্কর প্রবণতা শুরু হয়েছে, এটি বন্ধ হতে হবে। এই মূর্খতা, এই ধর্মান্ধতা বন্ধ হতে হবে, হওয়া উচিত। যাক, সেটি ভিন্ন আলাপ। এই এপিসোড সেই উদ্দেশ্যে আমি করিনি। তো সেই দীপুচন্দ্র দাসের উপর হামলা এবং তাকে পুড়িয়ে মারার ঘটনায় নাকি সেই অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনারা সেখানে সমবেত হয়েছিলেন। রণধীর জয়সওয়াল এই কথাই বলেছেন, এবং তিনি বলেছেন যে তারা এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে, এবং তারাও ভারতের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কাছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তি দাবি করেছে, এবং বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষার বিষয়ে, নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তারা কথা বলেছে, বাংলাদেশের কাছে বার্তা দিয়েছে। এই কথা তিনি তার পোস্টে বলেছেন, রণধীর জয়সওয়াল, কালকে বিকেলে। এরপর সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টা আমাদের জনাব তাওহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফ করেছেন। তিনি ভারতের এই অভিযোগকে, যে বাংলাদেশি পত্রিকায় বা মিডিয়ায় যে অভিযোগগুলো এসেছে, বাংলাদেশ হাই কমিশনে এই তথাকথিত এই যে হিন্দু উগ্রবাদী গোষ্ঠীটির যে মিছিল বা হামলা করবার চেষ্টা কিংবা বিপজ্জনক করে তোলবার চেষ্টা সেই দূতাবাসের পরিবেশকে, সেই বিষয়টি অতিরঞ্জিত এবং প্রপাগান্ডা বলে যে অভিযোগ করেছে রণধীর জয়সওয়াল, সেইটি পররাষ্ট্র উপদেষ্টা প্রত্যাখ্যান করেছেন। তিনি নিজেই প্রশ্ন উত্থাপন করেছেন যে তাহলে কিভাবে সেই জায়গাটি একটি স্পর্শকাতর জায়গা, সেই চাণক্যপুরীতে 20-25 জনের একটি গ্রুপ ব্যানার নিয়ে তো যেতেই পারবার কথা ছিল না। এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন উত্থাপন করেছেন, তাকে ধন্যবাদ জানাই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যৌক্তিক, এবং এই প্রশ্নটি যথেষ্ট রণধীর জয়সওয়ালের বকওয়াজ। তিনি ফেসবুক পোস্টে নিজেদের ডিফেন্ড করবার জন্য, তাদের সেই এই আতঙ্কবাদী গোষ্ঠীটির কর্মকাণ্ডকে ডিফেন্ড করবার জন্য তিনি যা বলেছেন, বাংলাদেশের মিডিয়ার খবরকে তিনি প্রপাগান্ডা বলেছেন, আর এইটিকে প্রপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছেন আমাদের তাওহিদ হোসেন, এবং ওইটিকে ডিচ করেছেন, আবর্জনায় ফেলে দিয়েছেন, ডাস্টবিনে গ্রহণ করেননি, অ্যাকসেপ্ট করেননি, এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে সেখানে তারা গেল কী করে, এবং গিয়ে বেশ খানিকটা সময় অবস্থান করে স্লোগান দেয়া, আজে বাজে ভাষায় স্লোগান দেয়া, হাই কমিশনারকে গালি দেওয়া, হাই কমিশনারকে হুমকি দেওয়া, এই সাহস তারা কোথায় পেল, কীভাবে করলো? একটা সময় যদিও পুলিশ তাদেরকে সরিয়ে নেয়। তো সব কিছু দৃষ্টে, অবস্থা দৃষ্টে, পরিস্থিতি বিশ্লেষণে এই কথা সুস্পষ্ট হয়ে যায়
যে এই বিষয়টি একেবারেই ভারতীয় কর্তৃপক্ষের জানা ছিল এবং তারা জেনে বুঝেই সেই আতঙ্কবাদী গ্রুপটিকে সেখানে পাঠিয়েছিলেন ভারতীয় কর্তৃপক্ষ, এবং সম্ভবত সীমাও ধরে দিয়েছিলেন, লিমিট, যে তোমরা ওখানে গিয়ে এরকম হুমকি ধামকি দেবে, গালিগালাজ করবে, কিন্তু ভাঙচুর করবে না, কোনো ভ্যান্ডালাইজ করবে না, কোনো সহিংস আক্রমণে অংশগ্রহণ করবে না, কিন্তু ভাব করবে, ভয় দেখাবে, এবং আমরা একটা সময় সিগন্যাল দিলে তোমরা সরে আসবে ওখান থেকে। এই বিষয়টি কিন্তু সুস্পষ্টভাবে সেই ইঙ্গিতই করছে, এর বাইরে আমরা কিছুই ভাবতে পারছি না, যা কিনা ভয়ঙ্কর, ভারতের জন্য যেমনি বাংলাদেশের জন্য তেমনি, এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই বলবো এটি বিশাল একটি অবস্ট্যাকল তৈরি করেছে এবং করবে। এটির কনসিকোয়েন্স কিন্তু এখানে শেষ হয়ে যায় না যে সে আতঙ্কবাদী কয়েকজনকে সরিয়ে নেওয়া হলো আর এটি বাংলাদেশ ভুলে যাবে, এরকম না বিষয়টি। এবং প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত ডিসেম্বরের কথা, গত 2 ডিসেম্বর 2024-এর কথা বলছি, ভারতীয় উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন আছে, সেখানেও কিন্তু ভারতীয় এই আতঙ্কবাদীরা, আমি তাদেরকে আতঙ্কবাদী বলবো এখন, কারণ এটি ভারতীয়দের প্রিয় শব্দ, আচ্ছা, হিন্দু সংঘর্ষ সমিতি, তাদের ভাষায় হিন্দু সংঘর্ষ সমিতি, তো সেই হিন্দু সংঘর্ষ সমিতি হামলা করেছে, হামলা এখানে তো হামলা করবার চেষ্টা করেছে বাংলাদেশ হাই কমিশনের দিল্লিস্থ চাণক্যপুরীতে, আর সেই উত্তর আগরতলার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে তারা হামলা করেছে, তারা সেখানে বাংলাদেশের ফ্ল্যাগ ছিঁড়ে ফেলেছে, ফ্ল্যাগ স্ট্যান্ড থেকে সেটি মাটিতে ফেলে দিয়েছে, এবং তারা ভাঙচুরও করেছে, ভ্যান্ডালাইজ করেছে। তখন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছিল, তখন তারা মিথ্যে বয়ান হাজির করতে পারেনি, কারণ বিষয়টি অনেক দূর গড়িয়ে গিয়েছিল। তো তখন তারা অ্যাপোলোজাইজ করেছে, যেটি দুঃখজনক, তারা এটি সমর্থন করে না, এবং তারা বাংলাদেশ সহ অন্যান্য ডিপ্লোম্যাটিক মিশন এবং দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করবে। এবং এই রণদীপ জয়সওয়াল গতকালকে তার পোস্টেও তিনি বলেছেন যে ইন্ডিয়া বা ভারত যে ভিয়েনা কনভেনশন আছে, প্রিয় দর্শক, ভিয়েনা কনভেনশনটি হলো পৃথিবীর সব দেশের ডিপ্লোম্যাটিক মিশন, পোস্ট, কনসুলেট জেনারেল, এমবেসি, হাই কমিশন, এই জায়গাগুলোকে এবং এই জায়গায় নিযুক্ত ব্যক্তিদের যারা ডিপ্লোম্যাটস এবং তাদের অ্যাসোসিয়েটস, তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাদের জীবনের উপর কোনো হুমকি আসবে না, সব দেশ সব জাতি তাদের নিরাপত্তা মেনে চলবে, নিশ্চিত করবে এবং তাদের প্রতি শ্রদ্ধাবোধ রাখবে। তো এই যে একটি চুক্তি, ভিয়েনা কনভেনশন, এটি বহু আগে থেকেই সাইন করা আছে, একটি ট্রিটি, এবং সেটি সবাই মেনে চলে, জাতিসংঘ সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর তো অবশ্যই মেনে চলতে হয়। তো রণদীপ জয়সওয়াল ভিয়েনা কনভেনশনের কথা আমাদের মনে করিয়ে দিলেন। তিনি বললেন ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত সব ডিপ্লোম্যাটিক মিশন, পোস্ট এবং সব কূটনীতিকের নিরাপত্তা নিশ্চিতকরণে অঙ্গীকারাবদ্ধ, তিনি তার পোস্টে উল্লেখ করেছেন। কিন্তু বাস্তবে আমরা সেটি দেখি না। এটি কিন্তু দ্বিতীয় দফায় হয়ে গেল, আগরতলায় একবার গত ডিসেম্বরে, এবং গত শনিবার 20 ডিসেম্বর আরেকবার, এবং ডিসেম্বর মাসেই ঘটনাটি ঘটতে হলো। তো এগুলো কোনো ভালো বার্তা দেয় না, অ্যাবসলিউটলি নট। আর তারা বাংলাদেশের দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছে, এটি তারা করতেই পারে, যে কোনো বিবেকবান মানুষ এরকম হত্যাকাণ্ডের প্রতিবাদ করবে। আমি নিজেই করছি, আমার দেশে ঘটেছে, আমার দেশের লোকেরা করেছে, আমি লজ্জিত বোধ করছি, আমি মানুষ হিসেবে লজ্জিত বোধ করছি, মুসলিম হিসেবে লজ্জিত বোধ করছি না। কারণ আমি বলেছিলাম যে আল্লাহ আমাকে কেন মানুষ বানালেন, কারণ আমাদের সহমানব আমার যদি এরকম কর্মকাণ্ড করে, তাহলে আমি তো মানুষ থাকতে চাই না, মানুষ পদবী আমার পছন্দ না, থাকতে চাই না আমি মানুষ, কারণ মানুষের কাজ এটি হতে পারে না, কখনোই না। আল্লাহ কারো কাছে ঐশী বাণী নাজিল করেননি, এইসব অসভ্যদের কারো কানে কানে এসে বলে দেননি যে তোমরা ওখানে গিয়ে দীপুচন্দ্র দাসকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আল্লাহ নিজেই সেই কাজ করতে পারতেন। আল্লাহর বিরুদ্ধে কটূক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি, ধর্ম নিয়ে কটূক্তি, এরকম যারা করছে, আল্লাহ যদি চাইতেন সঙ্গে সঙ্গে আল্লাহ বিচার করতে পারতেন, সঙ্গে সঙ্গে তাদের জীব ক্রেজিগুলোর মতো লেগে যেত, মুখ আর খুলতো না, সঙ্গে সঙ্গে তাদের উপর বিনামেগে বজ্রপাত হতে পারত, মানে দৃশ্যমান একটি শাস্তি আল্লাহ সঙ্গে সঙ্গে দিতে পারতেন। আল্লাহ তো দেননি, আল্লাহ তো দেন না, কারণ আল্লাহ অনেক সহনশীল, আল্লাহ তো আমাদের মতো বুদ্ধি নিয়ে চলেন না। আর রাসূল নিজে ছিলেন অনেক বেশি সহনশীল, তাকে কটূক্তি করা হতো, প্রতিনিয়ত গালি দেওয়া হতো, তার পথে কাঁটা বিছিয়ে রাখা হতো। যেই উন্মাদ বর্বরেরা এসব কাজ করছে সপ্তাহে সপ্তাহে, 15 দিন 1 মাস পর, সেই বর্বরেরা রাসূলের জীবন স্টাডি করেনি, করবে না কোনোদিন। রাসূল কেমন সহনশীল ছিলেন, কতটা ছিলেন, তাহলে তার উম্মত বলে দাবি করব এবং একই সঙ্গে এমন অসহিষ্ণু আচরণ করব, কথায় কথায় দা কুরুল নিয়ে নামবো,
মানুষের গলা কাটবো, ঘাড় কাটবো, আগুন জ্বালাবো, পোড়াবো, ভাঙচুর করবো। হোয়াট ননসেন্স! তারা কারা? তারা ধার্মিক, সে কথা তো মনে হয় না। ধর্মান্ত হওয়ার জন্য আগে ধার্মিক হওয়ার দরকার আছে। তারা ধার্মিক, তাদের আচরণ এই কথা মনে হয় না। তারা যদি ধার্মিক হতেন তারা জানতেন রাসূল কি করতেন, রাসূল কতটা ক্ষমাশীল ছিলেন, কতটা মহানুভব ছিলেন, কতটা গ্রেট ছিলেন, কতটা সহিষ্ণু ছিলেন। তাহলে রাসূলের উম্মত বলে দাবি করলে নিজেদের এই সহিষ্ণুতা প্র্যাকটিস করতে হবে। সেটি কোথায়? কোথাও তো দেখি না। যাই হোক, তো সব কিছু বিবেচনায় এখন ভারত বাংলাদেশ সম্পর্ক সর্বকালের তলানিতে এসে ঠেকেছে এবং এর থেকে উত্তরণের উপায় আপাতত দেখছি না। কারণ এর থেকে উত্তরণের উপায় ভারতকেই খুঁজতে হবে। কারণ সব উস্কানি ভারত দিয়েছে গত 16 মাস ধরে। এটি হতেই পারে না। ভারত আমাদের কাছে, ভারতের, আমি গতকালও একটা এপিসোড করেছি, লোকসভার সদস্য মিস্টার শশী থারুরের নেতৃত্বে যে পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটির যে রিপোর্ট পেশ করা হলো এবং তার উপর শুনানি হলো, সেখানে আমরা দেখলাম ভারত নানা রকম কৌশলের কথা বলছে। কারণ বাংলাদেশে তারা অপাঙ্ক্তেয় এবং অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, এই আশঙ্কাও সেই রিপোর্টে ব্যক্ত করা হয়েছে এবং তার থেকে উত্তরণের পথ খুঁজছে। কিন্তু ভয়ঙ্করভাবে তারা এই সত্যটি ভুলে যাচ্ছে যে পলাতক এবং খুনি হাসিনাকে ফেরত না দিলে এবং যেসব আওয়ামী বাকশালী ওখানে লুকিয়ে আছে, লুটেরা, দেশদ্রোহী বাংলাদেশি সেখানে লুকিয়ে আছে, তাদেরকে আমাদের কাছে প্রত্যর্পণ না করলে, এক্সট্রাডিশন না ঘটলে ভারতের সঙ্গে কখনোই আমাদের সম্পর্ক স্বাভাবিক হবার নয়। শুধু যে হাসিনাকে ওখানে আটকে রেখেছে তাই না, সেফ কাস্টাডিতে রেখেছে তাই না, তারা হাসিনাকে দিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড করাচ্ছে, ভারত করাচ্ছে আমি বলবো। কারণ ভারত এটি বন্ধ করতে পারছে না। কারণ ভারত চাইলে 1 মিনিটে বন্ধ করতে পারে। ভারত হাসিনাকে বলতে পারে আপনার নিরাপত্তার জন্য আপনাকে আমরা আশ্রয় দিয়েছি, এটি মানবিক। কিন্তু আপনি এখানে থেকে আপনার পার্সোনাল কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করেও বাংলাদেশ বিরোধী কোনো উস্কানি, কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি চালাতে পারবেন না। জাস্ট এখানে থাকবেন, খাবেন, চিকিৎসা পাবেন, নিরাপত্তা নিশ্চিত করা হবে, সব ঠিক থাকবে। এই পার্কে ব্যায়াম করবেন, সকাল বিকাল হাঁটবেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু বাংলাদেশ বিরোধী একটি কথা বললে এবং বাংলাদেশ যদি সেটি প্রমাণ করতে পারে আমাদের কাছে, আপত্তি জানায় অফিসিয়ালি, তাহলে আমরা আপনাকে রাখবো না, আমরা বাংলাদেশে আপনাকে ফেরত পাঠাবো, এক্সট্রাডাইট করব। এই কথাটি বলে দিলে যথেষ্ট, হাসিনা আর কিচ্ছু করতে সাহস পাবেন না। তো ভারত সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে, সরাসরি একেবারে। কারণ হাসিনা নামক একটি ক্রিমিনালকে শুধু আশ্রয় দেয়াই না, তাকে উস্কানিমূলক কর্মকাণ্ড করতে সুযোগ দেওয়া। এবং এইটি যথেষ্ট নাই কথা বলা যে আমরা রাষ্ট্রীয়ভাবে সাহায্য করছি না, আমরা কোনো প্ল্যাটফর্ম তৈরি করে দেইনি, হাসিনা পার্সোনাল কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করে এগুলো করছে। আন্ডার নো সার্কামস্টেন্সেস দিস লেম এক্সকিউজ ক্যান বি অ্যাকসেপ্টেড। কখনোই এই লেম এক্সকিউজ আমরা অ্যাকসেপ্ট করবো না, করতে পারি না, এবং আমরা না শুধু, কোনো রাষ্ট্র সেটি করবে না। তো সময় এসেছে ভারতের এই ইস্যুগুলো অ্যাড্রেস করবার। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।